সিলেটে পাথর লুটে বিএনপি আওয়ামী লীগ সহ 7টি গ্রুপ, ভাগবসান সরকারি কর্মকর্তারাও, আত্মগোপনে অভিযুক্তরা, প্রশাসনের বিরুদ্ধে লোক দেখানো তৎপরতার অভিযোগ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প পাস, শিক্ষার্থীদের আনন্দ মিছিল, আবাসন দাবিতে চবির প্রশাসনিক ভবনে তালা, বেরোবিতে নির্বাচন দাবিতে অনশন। বগুড়া শহরের বার্কিখালে মাছ ধরার জালে উঠল গ্রেনেড, সেনা অভিযানে 6টি উদ্ধার, নিষ্ক্রিয় করতে ঘটনাস্থল যাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, 5 ব্যবসায়ীকে 150 মেট্রিক টন আনার অনুমতি, প্রথম দিনে ঢুকলো 90 মেট্রিক টন। এবং আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর, সমুদ্রের উপর রানওয়ে ছুঁয়ে অক্টোবরের মাঝামাঝিতে আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা শুরু, কাজ চলছে দ্রুত গতিতে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। স্থানীয় বিএনপি আওয়ামী লীগ সহ 7টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে চলে পাথর লুট। এতে ভাগ বসিয়েছেন সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও, এমনটাই অভিযোগ এলাকাবাসীর, যদিও জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিকে পাথর উদ্ধারে প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছে স্থানীয়রা। দিকেন সিংহ ও নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। পাথরের সাথে কোনো কাঁসার মিল জবাই করে ফেলে, ডালাও কথা বললে হবে না। এই পাথরটা তো উত্তোলন করা নিষেধ এখানে। আমি হইতে পারলাম না, আমি ব্যবসার সাথে জড়িত না। তাহলে আপনি পালিয়ে না, আমি ভাই। গত বছরের 13 অক্টোবর ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে রাতের অন্ধকারে অবাধে পাথর লুটপাটকারী চক্রের তাণ্ডব তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। 10 মাস পরের অবস্থা নিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে তোলপাড়। এক সময়ের নয়নাভিরাম সাদা পাথর পর্যটন স্পট থেকে লুটে নেওয়া হয়েছে প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর। প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। এখন আবার লুটের পাথর ফিরিয়ে এনে পূর্বের অবস্থায় নেবার চেষ্টা চলছে। মিডিয়া দেখেও দেখেন না, পুলিশে দেখেও দেখেন না। জেলা প্রশাসনের গাফলতির কারণে এই ধরনের একটা অপকর্ম হয়ে গিয়েছে। অনেকটা সিনেমার গল্পের মতো শোনালেও সময় সংবাদের অনুসন্ধান বলছে, দেশ বিদেশে আলোচনার তুঙ্গে থাকা সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার এই তোলপাড় করা ঘটনাটি একটি পরিকল্পিত ও সমন্বিত সংগঠিত অপরাধ। স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতাদের যুগসাজশে এই লুটপাট পেয়েছিল অঘোষিত বৈধতা। লুটপাট চলাকালে কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়েও আছে নানা প্রশ্ন। ভালো লুট হয়েছে দেখে আমি যখন পুলিশ বাইরে ফোন দিয়েছিলাম, তখন বলে ভাই এখানে আমাদের অফিসার না করছে, আমরা এখানে অভিযানে যেতে পারবো না। গেল বছরের আগস্ট থেকে ডিসেম্বরের শেষ দিক পর্যন্ত দিনে রাতে সাদা পাথরের নিকটবর্তী রেলওয়ে বাংকার এলাকা থেকে লুট হয় পাথর। এরপর সাদা পাথর পর্যটন স্পটের দিকে অগ্রসর হতে থাকে লুটেরা চক্র। এই লুটপাটে আলোচনায় আসে ধলাই নদের 2 তীরের 2 শাহাবুদ্দিনের নাম। নামের মিলের পাশাপাশি অবাক করা বিষয় হলো এই 2 শাহাবুদ্দিনের বাবার নামও একই, যদিও অমিল কেবল রাজনীতিতে, একজন বিএনপি এবং অন্যজন আওয়ামী লীগ নেতা। 2 শাহাবুদ্দিন ছাড়াও স্থানীয় আলফো চেয়ারম্যান সহ অন্তত 7টি গ্রুপের বিরুদ্ধে রয়েছে পাথর চুরি ও চাঁদাবাজির অভিযোগ। সদ্য সাবেক বিএনপির সভাপতি নির্দিষ্ট একটা বলয় ছিল, সেই বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। কয়েক মাসে রেলওয়ে বাংকার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। সাদা পাথর পর্যটন স্পটের প্রায় 50 ভাগ পাথরই গায়েব করে দেয় লুটেরা চক্র। লুটপাট যখন শতভাগ সফল, তখন টনক নড়ে সবারই। দলীয় পদ স্থগিত হয় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেই শাহাবুদ্দিনের। অভিযানের নামে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী তল্লাশি শুরু হয় পাথরবাহী ট্রাকগুলোতেও। আমার হাতে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটি স্থানীয়ভাবে উত্তোলন করা নিষিদ্ধ, যেটি আসলে দেশীয় পাথর। এই এলাকাতে এলসির পাথর ঢাকায় যায় বলেই একটি প্রচারণা রয়েছে এবং এই এলসির পাথরের চাদরে মুড়িয়ে এই পাথরটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা কৌশলে।
এসব ট্রাকের সঙ্গে চুরি হওয়া পাথর পরিবহনে কিভাবে চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করে সময় সংবাদ। মাল কিনছেন, মালটা কিনে ট্রান্সপোর্টে দিয়েছেন, ভাই আমার মালটা এই জায়গায় পাঠাই দিবেন আপনার ট্রান্সপোর্টের গাড়িতে। তখন ট্রান্সপোর্ট আঙ্গরে কল দিব, ভাই এই জায়গায় মাল আছে যাইবেন এত টাকা ভাড়া, তখন আমরা পোষাইলে যাই। এদিকে অভিযান শুরু হওয়ায় গা ঢাকা দেন লুটপাটে অংশ নেয় অভিযুক্ত সকল গ্রুপের নেতারাই। ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে বিএনপি নেতা শাহাবুদ্দিনের। লাপাত্তা আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। টানা 3 দিন চেষ্টার পর খোঁজ মেলে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা শাহাবুদ্দিনের। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একইভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। বারবার আমরা ডিসি সাহেবের সাথে কথা বলছি এবং এসপি সাহেবের সাথে দেখা করছি, কথা বলছি, কিন্তু সবাই বলছে দেখবো, আমরা দেখবো, কিন্তু এই দেখতে যেতে এইগুলো সব এই লুটপাট হয়ে গেছে। এখন সবাই দায় আমার উপরে চাপাইতেছে। আমি এই ব্যাপারে কিছু জানি না, যে যার মতো করে পারে আনছে, এরা হয়তো উদ্দেশ্য হতে পারে যে আমি এগুলা করছি। এদিকে অভিযুক্ত আলফু চেয়ারম্যানের খোঁজে তার থানাবাজার এলাকায় ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন তার স্বজনরা। আমাদের ফ্যামিলি পাথরের সাথে কোনো সংযোগ নাই। এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই পাথর লুটপাটের অভিযোগ ওঠে। সময় সংবাদের হাতেও আসে এমন একটি ভিডিও। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের টাকার ভাগ পেতেন উপজেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তাও। প্রথম আমাদের কথা শুনতো, অভিযানও যাইতো। এই 4-5 মাস যাবত তারা আর কোনো কথা শুনে না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও। যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা যাওয়ার সুযোগ আছে। সাদাপাথর পর্যটন এলাকায় লুটপাটে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ এবং বিজিবিও। প্রশ্নই আসে না যদি কেউ বলতে পারে। আমরাও কিছু লোক আইডেন্টিফাই করতে পেরেছি, চিনি, জানি, সো আমরাও হেল্প করব। যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। এদিকে ব্যাপক হরিলুটের মধ্যে পরিবেশ বিপন্ন হওয়ার খবরে চলতি বছরের জুন মাসেই জাফলং এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি খুলে না দেওয়ার কথা বলায় 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে পাথর উত্তোলনে সম্পৃক্ত চক্র। বিক্ষোভের এক পর্যায়ে সাদাপাথর এলাকা পরিদর্শন না করেই ঢাকায় ফিরে যেতে হয় 2 উপদেষ্টাকে। লুটপাটকারী চক্রের সদস্যরা নিঃসন্দেহে এলাকায় প্রভাবশালী, তবে তার চেয়েও শক্তিশালী সরকার এবং বিচার বিভাগ, এটাই মনে করেন সাধারণ মানুষ। তাই ন্যায় বিচার নিশ্চিত হলে এমন অপরাধ আর সংঘটিত হবে না বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সাদাপাথর, সিলেট। এদিকে সিলেটে মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। দুপুরে সদর উপজেলার শালুটিকর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়। এর আগে শুক্রবার 1 লাখ ঘনফুটের বেশি পাথর এবং শনিবার প্রায় 2.5 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। গণ অনশন কর্মসূচির পর একনিকে পাশ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। 519 কোটি টাকার প্রকল্প অনুমোদনের খবরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা দূর করার দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন প্রান্তে 8টি ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশনের 2য় দিনে পাশ হয় প্রকল্প। অনশন ভেঙে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। প্রকল্প পাশ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত আমাদের কাজ শুরু হয়ে যায়, আমরা যেন ক্যাম্পাসে পেয়ে যাই। আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার এটি বুঝছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যেভাবে হওয়ার কথা, যেখানে হওয়ার কথা, আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই সরকার এটি অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পান মাত্র 13% শিক্ষার্থী। এর উপর আছে হলে সিট বন্টনে দুর্নীতি। শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি 2.5 মাস ধরে আন্দোলন করলেও আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ বলছে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। 25 সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। পাল্টাপাল্টি অবস্থানে বরিশাল মেডিকেলের শিক্ষার্থী ও কর্মচারীরা ইটপাটকেল নিক্ষেপ, আহত 5। কাল সকাল 10টা পর্যন্ত চিকিৎসক ও কর্মচারীদের কর্মবিরতির আলটিমেটাম। বগুড়ায় একটি খাল থেকে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দুপুরে শহরের বারপুর এলাকার বার্কি খালে মানিক নামে এক যুবক তার পরিবারের 2 সদস্যকে নিয়ে মাছ ধরতে চান। খালের পানি নিষ্কাশনের সময় 2 দফায় 2টি করে 4টি গ্রেনেড ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরে সেনা সদস্যরা ওই খালে অভিযান চালিয়ে আরও 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেন। নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে যাচ্ছেন সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়া শহরের ঢাকা রংপুর মহাসড়কের বারপুর এলাকায় বার্কি নামে যে খালটি রয়েছে, সেই খাল থেকে কিন্তু ইতিমধ্যে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। মূলত আজকে দুপুর নাগাদ এই এলাকার মানিক নামের এক যুবক তার পরিবারের 2 সদস্যদেরকে নিয়ে এখানে জলাশয়ে আছে মাছ ধরার জন্য, এবং মাছ ধরার জন্য তারা যখন এই জলাশয়টিতে আসে এবং সেই জলাশয়ের পানি নিষ্কাশনের জন্য একটি পাতিলে করে তারা কাজ করছিলেন। এই সময় পাতিলে আসলে প্রথম অবস্থায় 2টি হ্যান্ড গ্রেনেড এবং আরেক দফায় 2টি হ্যান্ড গ্রেনেড উঠে আসে, এবং তারা যখন নিশ্চিত হতে পারে প্রাথমিকভাবে যে এটি আসলে হ্যান্ড গ্রেনেড বা অস্ত্র জাতীয় কিছু হবে, তারা কিন্তু বিষয়টি প্রথমে বগুড়া সদর থানা পুলিশকে জানায়, এবং সদর থানা পুলিশ কিন্তু ঘটনার গুরুত্ব বিবেচনায় আসলে সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর যে বগুড়া সদর ক্যাম্প রয়েছে, সদর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিপের নেতৃত্বে একাধিক দল কিন্তু এখানে এসেছে, এবং ইতিমধ্যেই সেনাবাহিনী খালের যে চারপাশটি রয়েছে, চারপাশের এলাকা ঘিরে ফেলেছে, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষদেরকে কিন্তু সেই যে গ্রেনেড গুলো যেখানে এখন রাখা হয়েছে জমা করে একটি লাল বালতিতে তার আশপাশ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হচ্ছে যে আসলে এই গ্রেনেড গুলো কোন সময় বা কি উদ্দেশ্যে কারা এখানে ব্যবহারের জন্য রেখেছেন, নাকি এগুলো নিষ্ক্রিয় অবস্থায় বা এমনও হতে পারে যে মুক্তিযুদ্ধের সময়ে আসলে এগুলো ব্যবহার করার সময় পরিত্যক্ত হয়ে এখানে ছিল কিনা, সবকিছুই তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। তবে তাদের সেনাবাহিনীর যেই বম ডিসপোজাল ইউনিট আছে, সেই বম ডিসপোজাল ইউনিট কিন্তু আসলে বগুড়া সেনানিবাস থেকে এখানে আসবে, এবং তার পরপরই কিন্তু তাদের যেই অভিযানিক যে কার্যক্রম সেটি কিন্তু তারা এখানে চালাবেন, এবং পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু আসলে তারা এটি নিশ্চিত করতে পারবেন যে এটি আসলে কি অবস্থায় রয়েছে, এবং এরপরেই কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়া হবে। তো বগুড়া থেকে যে 6টি গ্রেনেড উদ্ধার হয়েছে, এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার মোন্তাসিরুল আলম অনিন্দ সহ 3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন আদালত 2-এর বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। আদালতে হাজিরের পর অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে নগরের কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দেশি বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের আয়োজনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন, উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে, যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন সময়। এটার প্রকাশ আমরা দেখেছি 90-এর দশক জুড়ে, এবং আমরা রিসেন্ট যেটা দেখেছি গত 1.5 যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে, যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাসিত হয়েছে, যার পরিপূর্ণতা ঘটেছে 24-এর সফল গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে। এভাবেই কবি সাহিত্যিকরা, সম্মানিত উপস্থিতি, কিন্তু এভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন, যার ফলে
অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয়, দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন। যেমন শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ ব্যক্তি থেকে ইংরেজি সাহিত্যের নাম হয়ে উঠেছেন। একইভাবে আমরা বলতে পারি নজরুল কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ হয়ে উঠেন এই মহাদেশের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক এমনিভাবে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীতকে মুক্তিযুদ্ধের সাথে একাকার করে স্বাধীনতা যুদ্ধ শেষে দেশ গঠন আর দেশাত্মবোধের প্রেরণা নিয়ে শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশকে তার দল, বাংলাদেশী জাতীয়তা দল এবং বিএনপির অনুপ্রেরণা দলীয় সঙ্গীতে পরিণত করেন গভীর শ্রদ্ধাবোধ থেকে। শহীদ জিয়া সেই আদর্শ আজও সমুন্নত জাতীয়তাবাদের আদর্শের প্রতিটি নেতা কর্মীর মাঝে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলার সময় আরও থাকছে। গড়িয়ে দেওয়া হলো অর্ধশত অবৈধ দোকান। যানজট কমাতে ময়মনসিংহে টাস্ক ফোর্সের অভিযান। 5টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা, নিয়মিত তদারকির দাবি। বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আগামীকাল সকাল 10টা পর্যন্ত কর্মবিরতির আলটিমেটাম দিয়েছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নিয়ে বিচারের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। একই সময়ে হাসপাতালের আঙিনায় অবস্থান নেন কর্মচারীরা। দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা পাল্টাপাল্টি পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ময়মনসিংহে গুড়িয়ে দেওয়া হলো অর্ধশত অবৈধ দোকান। যানজট কমাতে অভিযান চালায় টাস্ক ফোর্স। 5টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। দুপুরে নগরীর স্টেশন মোড় থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় 15টি ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। একই সময়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নিউ হকার্স মার্কেটের অন্তত 35টি দোকান গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সীমানা ছাড়িয়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় 5টি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। দাম নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 5.5 মাস বন্ধ থাকার পর আমদানি শুরুর খবরে হিলির বাজারে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। বিকেলে 4টি ট্রাকে 120 মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে। উদ্ভিদ সংনিরোধ বিভাগ জানায় 5টি প্রতিষ্ঠানকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়। তারা প্রত্যেকে প্রথম দফায় 30 মেট্রিক টন করে পেঁয়াজ আনতে পারবে। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি বছরের সবশেষ 3 মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয় এ স্থলবন্দর দিয়ে। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।